ছাত্রছাত্রীরা এর আগে যে এপিসোডগুলো করেছি নিশ্চয়ই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করেছো। বিশেষ করে লাস্ট যে এপিসোডটা করেছিলাম সেটাতে গ্যালভানীয় কোষ এবং গ্যালভানীয় কোষের মধ্যে যে সেল রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে, প্রত্যেকটা বিক্রিয়া কী হবে, হাফ সেল রিয়াকশন কীরকম, বা আমরা যেটা আলোচনা করলাম সল্ট ব্রিজ, সবটাই আলোচনা করেছিলাম। তো আজকে যেটা আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। তো ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা যেটা আলোচনা করতে চাইছি এটাও খুব ভালো করে জানবে। ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব, ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব। তো তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল নিয়ে, ইলেকট্রোড পোটেনশিয়াল তড়িৎদ্বার বিভব কাকে বলে, বিভব ব্যাপারটা কোথায়, বিভব ব্যাপারটা কীভাবে সৃষ্টি হয়। বিভব ব্যাপারটা হচ্ছে, দেখো, যেখানে দুটোর মধ্যে যখন চার্জের, মানে দুটো যদি জায়গার মধ্যে চার্জের পার্থক্য থাকে বা সেপারেশন অফ চার্জ থাকে, তাহলে কিন্তু একটা বিভবের সৃষ্টি হয়। এবং এই বিভবই কিন্তু তড়িৎ, বিভবের জন্য কিন্তু তড়িৎ কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো হয়, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো হয়। বিভব পার্থক্য এটা তো আমরা করেছি, ওহমের ফিজিক্সে করেছি। তো বিভব কিন্তু এই তড়িৎ দ্বারাও কিন্তু বিভব সৃষ্টি হয়। কিভাবে বিভব সৃষ্টি হয়? তো এখানে বিভব যেটা সৃষ্টি হয়, দেখো এখানে বিভব যেটা সৃষ্টি হয় তার প্রধান কারণ হচ্ছে সেপারেশন অফ চার্জ। এই বিভবটা যেটা সৃষ্টি হয় তার প্রধান কারণ, ইলেকট্রোড পোটেনশিয়াল যেটা সৃষ্টি হচ্ছে, মানে তড়িৎদ্বার বিভব, সেটা হচ্ছে সেপারেশন অফ চার্জ। সেপারেশন অফ চার্জ, সেপারেশন অফ চার্জ এটা সৃষ্টি হচ্ছে, সেপারেশন অফ চার্জ। এই সেপারেশন অফ চার্জ এটার জন্য কিন্তু তড়িৎদ্বার বিভবের সৃষ্টি, অর্থাৎ দুটো চার্জের মধ্যে পার্থক্যের জন্য, সেপারেশন অফ চার্জের জন্য এটা তড়িৎদ্বার বিভবের সৃষ্টি, এটা আমাদের জানতে হবে। তো সেপারেশন অফ চার্জ আমরা আলোচনা করব। তো সেপারেশন অফ চার্জ, দেখো আমরা এটা কিন্তু আলোচনা করেছি এর আগেই, যে দেখো আমরা যদি ওই ড্যানিয়েল সেলটার বা যে গ্যালভানিক সেলটা করলাম তার বাঁ দিকে আমরা কিন্তু অ্যানোড করেছিলাম। সেই অ্যানোডটাকে যদি আমি আলাদাভাবে নিই তাহলে সেখানে কী করেছিলাম, দেখো এখানে যদি অ্যানোডটাকে যদি আলাদাভাবে নিই, সেই অ্যানোডটাকে আলাদাভাবে যদি নিই তাহলে এখানে আমি জিঙ্ক সালফেটের সলিউশন রেখেছিলাম। জিঙ্ক সালফেটের এটা হচ্ছে ZnSO4 সলিউশন রেখেছিলাম, ZnSO4 সলিউশন রেখেছিলাম। আর এইখানে জিঙ্কের রড আমি রেখেছিলাম, জিঙ্কের রড আমি ডুবিয়েছিলাম, জিঙ্কের রড। এবং এই জিঙ্কের রডের মধ্যে জিঙ্ক রড আমি দিয়েছিলাম, জিঙ্ক রড। এবং জিঙ্কের রড থেকে কি হচ্ছিল, জিঙ্কের রড থেকে ইলেকট্রন, জিঙ্কের রড থেকে ইলেকট্রন নির্গত হয়ে Zn2+ রূপে আয়নে আসছিল। তো দেখো Zn2+ রূপে আয়নে আসছিল, অর্থাৎ এখানে এই যে ইলেকট্রোডটা কি প্রকৃতি ছিল, এখানে প্রচুর ইলেকট্রন তো ছেড়ে দিয়ে, জিঙ্কের পরমাণুতে ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে গেছে। ইলেকট্রন পরমাণু ছেড়ে দিয়ে চলে গেছে, মানে এই ইলেকট্রোডটা, এই তড়িৎদ্বারটা কোন চার্জে আহিত আছে, নেগেটিভ চার্জে আহিত আছে। এবং নেগেটিভ চার্জে যেহেতু আহিত আছে, নেগেটিভ চার্জে আহিত আছে, এবং এইখানে এই সলিউশনটার মধ্যে আমি কি বলেছিলাম, দেখো চিন্তা করে দেখো, এই সলিউশনের মধ্যে প্রাথমিক অবস্থায় Zn2+ আর SO4 2- আয়নের গাঢ়ত্ব সমান। কিন্তু যখন এখানে Zn2+ রূপে আয়নে আসছে, তখন এখানে Zn2+ আর এখানে Zn2+ এর গাঢ়ত্বটা SO4 2- এর গাঢ়ত্ব থেকে বেশি হচ্ছে, এটা বলেছিলাম। তো Zn2+ আয়নের গাঢ়ত্ব যদি SO4 2- আয়নের থেকে গাঢ়ত্ব থেকে বেশি হয়, তাহলে কি হবে, তাহলে সলিউশনটা কি হবে, সলিউশনে মূলত পজিটিভ চার্জ হবে, পজিটিভ চার্জ। অর্থাৎ এখানে Zn2+ আয়নের গাঢ়ত্বটা বেশি, Zn2+ আয়নের গাঢ়ত্বটা এখানে বেশি হয়ে গেছে, সেই জন্য পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। এবার দেখো এই যে তড়িৎদ্বারটা সৃষ্টি হয়েছে, তড়িৎদ্বারটা কি, এই তড়িৎদ্বারটা হচ্ছে নেগেটিভ, আর এই সলিউশনটা কি হয়, সলিউশন হচ্ছে পজিটিভ। তাহলে দেখো এই যে তড়িৎদ্বারের প্রান্তে এই Zn2+ আয়নগুলো এখানে গিয়ে Zn2+ আয়নগুলো, এখানে যেহেতু নেগেটিভ চার্জ আর এখানে যেহেতু তড়িৎদ্বারটা যেহেতু নেগেটিভ চার্জ আর Zn2+ আয়নের যেহেতু পজিটিভ চার্জ, তাহলে Zn2+ আয়নগুলো এখানে গিয়ে এককাট্টা হবে কিনা, এখানে গিয়ে এক জায়গায় জড়ো হবে কিনা, নিশ্চয়ই হবে। তাহলে এই তড়িৎদ্বারের যে প্রান্তটা, তড়িৎদ্বারের প্রান্তে এই ভেতরের দিকে আছে ইলেকট্রন, সেখানে চার্জ কি, নেগেটিভ চার্জ। আর বাইরের দিকে আছে, এইটা কি, এটা হচ্ছে পজিটিভ চার্জ, জিঙ্কের পজিটিভ চার্জগুলো আছে, পজিটিভ চার্জগুলো এখানে আছে। তো পজিটিভ চার্জ যদি থাকে তাহলে ভেতরের দিকে নেগেটিভ চার্জ, আর বাইরের দিকে কি চার্জ, বাইরের দিকে হচ্ছে পজিটিভ চার্জ। এই তড়িৎদ্বারের ভেতরের দিকে নেগেটিভ চার্জ, বাইরের দিকে পজিটিভ চার্জ। তাহলে এখানে সেপারেশন অফ চার্জ হচ্ছে কিনা, আর সেপারেশন অফ চার্জ যদি হয় তাহলে এখানে একটা বিভব বা পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে কিনা, পোটেনশিয়াল সৃষ্টি নিশ্চয়ই হচ্ছে। এবং এই পোটেনশিয়ালটাকে আমরা বলবো ইলেকট্রোড পোটেনশিয়াল। অর্থাৎ কোনো 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 ধাতুকে তার যদি
মানে তারই লবণ, মানে যেটা এসোফোর হচ্ছে তারই লবণ, তার লবণের মধ্যে বা তাদের আয়ন, সেই আয়ন সমন্বিত কোনো সেই ধাতুর আয়ন সমন্বিত লবণের মধ্যে যদি তুমি প্রবেশ করাও, তাহলে ওই ধাতুর ওই ধাতুর তৈরি যে ইলেকট্রোড, সেই ধাতুর ইলেকট্রোডের ভেতরের পৃষ্ঠে এবং বাইরের পৃষ্ঠে একটা দুটো দ্বি আধানজনিত একটা পার্থক্যীকরণ লক্ষ্য করা যায়। মানে দুটো আধান, পজিটিভ আর নেগেটিভ আধানে পার্থক্য লক্ষ্য করা যায়। এবং দ্বি আধানজনিত যে পার্থক্য লক্ষ্য করা যায়, সেই পার্থক্যের ফলে এই তড়িৎদ্বারে যে বিভবের সৃষ্টি হচ্ছে, সেই বিভবটাকেই আমরা বলবো তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। ক্লিয়ার? তো সেই দিকে এবার দেখো, যদি আমি এদিকে কপারের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে কি কপারের ক্ষেত্রে আমি এইদিকে ওই আগের বারে ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল এটা করেছিলাম। এখানে কপার সালফেটের সলিউশন আছে, কপার সালফেটের সলিউশন আছে। এখানেও সেপারেশন অফ চার্জ ঘটছে, আমি বলেছিলাম। তো কপার সালফেটের সলিউশন, এখানে হচ্ছে CuSO4 সলিউশন, এটা হচ্ছে CuSO4 সলিউশন আছে, CuSO4 সলিউশন, অ্যাকোয়াস সলিউশন আছে। আর এইদিকে এইটা কি, এটা আমি কপার রডটাকে আমি এখানে প্রবেশ করেছি, কপার দণ্ডকে প্রবেশ করিয়েছি। তো কপার দণ্ডকে যদি প্রবেশ করে তাহলে কি হবে দেখো, আমি সেই বলেছিলাম প্রাথমিক অবস্থায় এখানে Cu2+ আর SO4 2- আয়নের সংখ্যাটা সমান CuSO4 সলিউশনের, দ্রবণের মধ্যে সলিউশনের মধ্যে এটার মধ্যে সংখ্যাটা সমান, Cu2+ আর SO4 2- সংখ্যাটা সমান। কিন্তু দেখো এইখানে যে Cu2+টা, এখানে তো এইখানে যে মানে এই তড়িৎদ্বারটার মধ্যে তো ইলেকট্রন আছে, ইলেকট্রন রিচ, মানে তড়িৎদ্বারটার মধ্যে ধাতু, এটা তো তড়িৎদ্বারটা কপার দণ্ড, তো কপার দণ্ডের মধ্যে তো ইলেকট্রন থাকবেই। তো ইলেকট্রন যদি থাকে তাহলে এইখানে এই Cu2+টা ইলেকট্রন গ্রহণ করে এই সিউতে পরিণত হচ্ছিল, নিস্তড়িত পরমাণুতে পরিণত হচ্ছিল। নিস্তড়িত পরমাণুতে পরিণত হওয়ার ফলে এই যে চার্জটা এখানে ইলেকট্রন যেহেতু নিয়ে নিচ্ছিল, মানে ধরো এখানে ইলেকট্রন সংখ্যাটা আর প্রোটন সংখ্যাটা এখানে সমান ছিল এই কপার দণ্ডে। তো যদি ইলেকট্রন এই কপার Cu2+, এই দ্রবণের যে দ্রবণে তো Cu2+ আছে, তো দ্রবণের যে Cu2+টা যদি এখান থেকে ইলেকট্রন যদি নিয়ে নেয়, তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে কিনা। আর ইলেকট্রনের ঘাটতি যদি হয় তাহলে কোন চার্জ সৃষ্টি হবে? পজিটিভ চার্জ সৃষ্টি হবে। ধরো আমি এর মধ্যে এই যে ইলেকট্রন কপার দণ্ডের মধ্যে 20টা প্রোটন 20টা ইলেকট্রন রয়েছে, ধরো সাপোজ আমি বলছি, আচ্ছা আমি ধরে নিচ্ছি কপার দণ্ডের মধ্যে কপারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 29টা প্রোটন আর 29টা ইলেকট্রন রয়েছে কপার দণ্ডের মধ্যে। এবার তোমার যদি এখানে Cu2+ যদি দুটো ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে 29টা প্রোটন সংখ্যাটা তো 29টা রয়ে গেল, কিন্তু ইলেকট্রন সংখ্যা দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে 27টা হলো কিনা। তাহলে এইখানে যে চার্জটা সৃষ্টি হবে, সেই চার্জটা কি প্রকৃতির হবে? পজিটিভ। তাহলে এখানে এই তড়িৎদ্বারটা কি হবে? তড়িৎদ্বারটা হচ্ছে পজিটিভ চার্জ। আর দ্রবণটা কি প্রকৃতির হয়ে গেছে? দ্রবণটাতে এই Cu2+ এর সংখ্যাটা তো কমে গেছে আস্তে আস্তে করে। Cu2+ এর সংখ্যা যদি কমে যায়, তাহলে SO4 এর 2- এর সংখ্যাটা Cu2+ এর সংখ্যার থেকে বেশি হয়ে যাবে। SO4 2- আয়নের সংখ্যাটা Cu2+ এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে দ্রবণটা কি প্রকৃতির হয়ে যাবে? দ্রবণটা হয়ে যাবে নেগেটিভ সলিউশন। দ্রবণটা হয়ে যাবে নেগেটিভ সলিউশন। দ্রবণটা নেগেটিভ প্রকৃতি, এটা আগেও বুঝিয়েছিলাম। আর এখানে কি হয়ে যাবে? SO4 2- এর আধিক্য দেখা যাবে। SO4 2- আধিক্যের জন্য দ্রবণটা নেগেটিভ সলিউশন হয়ে গেছিল। এবং এক্ষেত্রেও দেখো, এখানে পজিটিভ চার্জ, এই তড়িৎদ্বারটা এখানে পজিটিভ চার্জ, আর দ্রবণটার মধ্যে নেগেটিভ চার্জ ভর্তি, নেগেটিভ চার্জে SO4 2- আয়ন ভর্তি। তাহলে এখানে এই তড়িৎদ্বারটার ঠিক বাইরের পৃষ্ঠে সব SO4 2- এখানে এক কাটটা হবে কিনা, এখানে এক কাটটা, এখানে একজোট হবে কিনা, এবং এখানে সব মাইনাস চার্জগুলো, এখানে মাইনাস চার্জগুলো SO4 2- এখানে এক কাটটা হবে। তাহলে দেখো এই তড়িৎদ্বারের রয়েছে বাইরের পৃষ্ঠতলে, বাইরের তড়িৎদ্বারের যে একদম বহির্পৃষ্ঠতল, সেই বহির্পৃষ্ঠতলের ভেতরের দিকটা কি? ভেতরের দিকটা পজিটিভ চার্জ, আর বাইরের দিকটা কি? বাইরের দিকটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এখানে চার্জ সেপারেশন হচ্ছে কিনা, সেপারেশন অফ চার্জ হচ্ছে কিনা? হচ্ছে। দুটো চার্জের আলাদা পার্থক্যকরণ হচ্ছে, এবং সেপারেশন অফ চার্জ যেহেতু সৃষ্টি হচ্ছে, সেহেতু একটা তড়িৎদ্বার একটা বিভবের সৃষ্টি হচ্ছে। পজিটিভ নেগেটিভ চার্জ যেহেতু সৃষ্টি হচ্ছে এবং তাদের মধ্যে পোটেনশিয়ালের যেহেতু পার্থক্য আছে, তাহলে একটা বিভবের সৃষ্টি সেখানে হচ্ছে। বিভব বা পোটেনশিয়াল যেখানে জেনারেট হচ্ছে, সেই পোটেনশিয়াল জেনারেট কার জন্য হলো? পোটেনশিয়াল জেনারেট ইলেকট্রোডের জন্য, তড়িৎদ্বারের জন্য হলো। সেই জন্য এটাকেও আমরা বলবো এখানে ইলেকট্রোড পোটেনশিয়ালের সৃষ্টি হয়েছে, অর্থাৎ তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে তড়িৎদ্বার বিভব। অর্থাৎ তড়িৎদ্বার বিভব যদি এক কথায় বলে তাহলে কি বলবে?
কোনো ধাতুর তৈরি তড়িৎদ্বারকে তার আয়ন সমন্বিত লবণের দ্রবণের মধ্যে প্রবেশ করালে ওই ধাতুর বহিঃপৃষ্ঠতলের ভেতরে এবং বাইরের দিকে একটা দ্বি আধানজনিত একটা কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। এবং দ্বি আধানজনিত যদি পার্থক্য লক্ষ্য করা যায়, যেহেতু ওই তড়িৎদ্বারের মধ্যে একটা বিভবের সৃষ্টি হয়, ওই বিভবকেই আমরা বলবো ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব। ইজ ইট ক্লিয়ার? প্রথম কনসেপ্টটা ইলেকট্রোড পোটেনশিয়াল, তড়িৎদ্বার বিভব কাকে বলে। এবার দেখো, এখন একটা প্রশ্ন হতে পারে, এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার এটার ক্ষেত্রে তো এখানে তো মানে জারণ হচ্ছে, এদিকটাতে তো Zn2+ নেমে আসছে, আর এদিকটাতে তো Cu2+টা দুটো ইলেকট্রন গ্রহণ করে না Cu+ পরিণত হচ্ছে। তাহলে দুটোকেই আপনি ইলেকট্রোড পোটেনশিয়াল বলছেন, তাহলে তার মধ্যেও তো ডিফারেন্সটা করতে হবে, যে এইটা কি পোটেনশিয়াল, এইটা কি পোটেনশিয়াল, ডিফারেন্স তো করতে হবে। তো এইটা দেখো, এটার জন্য এই ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়ালকে মানে ইলেকট্রোড পোটেনশিয়ালকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, ইঅক্স যাকে প্রকাশ করা হয়। ইঅক্সটা, আচ্ছা এখানে আমি এই দিকটা লিখতে তাহলে সুবিধা হবে। ইঅক্স এটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, মানে এই দিকটা হচ্ছে অক্সিডেশন হলো এই দিকটা, সেই জন্য অক্সিডেশন পোটেনশিয়াল হিসেবে আমরা ট্রিট করব। আর এই দিকটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, এখানে রিডাকশন হলো বলে রিডাকশন পোটেনশিয়াল হিসেবে এই তড়িৎদ্বারটা রিডাকশন পোটেনশিয়াল হিসেবে ট্রিট করব। এখানে অক্সিডেশন পোটেনশিয়ালটা কিভাবে হলো, অক্সিডেশন পোটেনশিয়ালটা কেন আসলে যখন অক্সিডেশন ঘটছে, অর্থাৎ Zn থেকে Zn2+ আর দুটো ইলেকট্রন আসছে, অর্থাৎ এখানে অক্সিডেশন ঘটছে, সেই জন্য অক্সিডেশন পোটেনশিয়াল। এবং এক্ষেত্রে তুমি যে কোনো যদি ধাতু দিয়ে প্রকাশ করো, ধাতু দিয়ে কিভাবে প্রকাশ করো, ধরো এখানে মেটাল Zn বাদে তো অন্য কোনো ধাতুও থাকতে পারে, আমি তো এখানে এক্সাম্পলের জন্য Zn বলেছি। মেটাল, এখানে মেটাল থেকে এখানে করছি আমরা Mn+, আর এখানে যতগুলো প্লাস হবে ততগুলো এখানে ইলেকট্রন নির্গত হবে। তো দেখো এখানে অক্সিডেশনের জন্য পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে, অক্সিডেশনের জন্য মানে জারণ এই যে পোটেনশিয়াল বিভবের সৃষ্টি হচ্ছে, সেটা কিসের জন্য সৃষ্টি হচ্ছে, অক্সিডেশনের জন্য সৃষ্টি হচ্ছে। সেই জন্য এই অক্সিডেশন, এটাকে বলবো অক্সিডেশন। এবং অ্যানোডে সবসময় কিন্তু অ্যানোডের পরিমাপটা কিন্তু করা হবে সবসময়, অ্যানোডে কিন্তু অক্সিডেশন জেনারেশন কিন্তু সবসময় হবে, কেন অ্যানোডে জারণ হয়, সেই জন্য অক্সিডেশন হবে। আর এখানে রিডাকশনটার ব্যাপারে কি হলো, রিডাকশন হলো Cu2+, এখানে দুটো ইলেকট্রন গেইন করে Cu পরিণত হলো, সেই জন্যই তো এখানে ইলেকট্রনের তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হলো। সেই জন্য দেখো এইটাকে আমরা বলবো রিডাকশন, এখানে রিডাকশন, অর্থাৎ এখানে আমরা বলবো রিডাকশন পোটেনশিয়াল, এটাকে আমরা বলবো রিডাকশন পোটেনশিয়াল। তো রিডাকশন পোটেনশিয়ালটা কিভাবে তুমি এই কপারের যদি অন্য কোনো ধাতু তাহলে কি প্রকাশ করবে, Mn+ আর Ne একটা করে দেবে, এখানে n সংখ্যক, এখানে যদি চার্জ থাকে তো n সংখ্যক ইলেকট্রন আনতে হবে, এখানে দুটো চার্জ আছে বলে দুটো ইলেকট্রন আনা হয়েছে, এখান থেকে আমরা করব M ধাতু তৈরি হচ্ছে। এবং এটা দেখো রিডাকশনের জন্য তৈরি হয়েছে বলে এখানে কিন্তু এই রিডাকশনটা সবসময় হবে ক্যাথোডের, অর্থাৎ বিজারণ বিভবটা সবসময় কিন্তু ক্যাথোডের কিন্তু আলোচনা করা হবে। এটা রিডাকশনটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোডের ক্ষেত্রে আলোচনা করা হবে, ঠিক আছে। এবার দেখো এইখানে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু Zn থেকে Zn2+ পরিণত হচ্ছে, আর এখানে Cu2+ থেকে 2 পরিণত হচ্ছে, অর্থাৎ Cu2+ থেকে দুটো ইলেকট্রন নিয়ে কপারে পরিণত হচ্ছে। তো দুটো ঠিক বিপরীত ঘটনা ঘটছে, দুটো বিপরীত ঘটনা কেন ঘটছে, তো এখানে কেন Zn2+ হিসেবে নামলো, এখানে কেন Cu2+টা কেন এখানে কপারে ডিপোজিট হচ্ছে, ঠিক বিপরীত ঘটনা ঘটছে, কেন হচ্ছে সেটা জানার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। সেটা কি দেখো, সেটা জানার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। আমি এখানে মুছছি এখানে, এটা জানার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। আচ্ছা এটাকেও আমি এখানে মুছে দিচ্ছি যে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা জানার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। সেটা কি, সেটা হচ্ছে সলিউশন প্রেসার, দ্রবণ চাপ আর অভিসারক চাপ বা অভিস্রবণ চাপ। এই দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সম্বন্ধে জানতে হবে। দ্রবণ চাপ কি, দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। জানলেই কিন্তু আমরা যে উত্তরটা খুঁজতে বেরিয়েছি যে অ্যানোডে যে অক্সিডেশন পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে জারণের জন্য, মানে এখানে Zn2+ রূপে নামছে, আর এইদিকে Cu2+টা Cu রূপে সঞ্চিত হচ্ছে, কেন হচ্ছে, তো সেটা জানার জন্য আমরা খুঁজছি দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ। দ্রবণ চাপ কাকে বলে, দ্রবণ চাপ হচ্ছে কোনো আয়নের পরমাণুর
আয়নে পরিণত হওয়ার প্রবণতা, আয়নে পরিণত হওয়ার প্রবণতা, সেটা কি বলবো আমরা? দ্রবণ চাপ। মানে একদম জিস্ট করে দিচ্ছি, দ্রবণ চাপ বলতে আমরা এটা কি বোঝায়, যে কোনো পরমাণুর আয়নে পরিণত হওয়ার প্রবণতা, কোনো পরমাণুর আয়নে পরিণত হওয়ার প্রবণতাকেই বলা হচ্ছে দ্রবণ চাপ, প্রবণতা, এটা হচ্ছে দ্রবণ চাপ। জাস্ট এই কথাটা মনে রাখবো, কনসেপ্টটা, যে কোনো পরমাণুর আয়নে পরিণত হওয়ার প্রবণতা। আর অভিস্রবণ চাপটা কি? কোনো আয়নের ঠিক উল্টোটা, কোনো আয়নের পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা, পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা। দুটো পুরোপুরি বিপরীত একটা রাশি, কোনো পরমাণুর আয়নে পরিণত হওয়ার প্রবণতা আর কোনো আয়নের পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা। তো দেখো এই ক্ষেত্রে এই অক্সিডেশন যখন হচ্ছিল, এই কিন্তু আমরা অ্যানোড করেছিলাম, তো এই অক্সিডেশনের ক্ষেত্রে এক্ষেত্রে জিঙ্ক, দেখো আমি অক্সিডেশনের ক্ষেত্রে কি করেছিলাম, জিঙ্কটা Zn2+ আর দুটো ইলেকট্রন আসছিল, এটা তো অক্সিডেশন। তো অক্সিডেশন হচ্ছিল এইটা, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনটা বেশি হবে? কোনো পরমাণুর আয়নে পরিণত হওয়ার প্রবণতার বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে এই সলিউশন প্রেসার, এটাকে আমি এসপি বলছি, দ্রবণ চাপ মানে সলিউশন প্রেসার, আর এখানে হচ্ছে অসমোটিক প্রেসার ওপি, এটা এসপি আর ওপি বলছি। তো যখন অক্সিডেশন ঘটছে, এটা তো অক্সিডেশন, যখন আমরা অক্সিডেশন পোটেনশিয়াল মানে জারণ বিভবটা পাবো, এই জারণ বিভবটা কেন ঘটবে? জারণ বিভবটা কিসের জন্য ঘটবে? অক্সিডেশন। তো এই অক্সিডেশন যখন পাবো, তখন অক্সিডেশনটার সৃষ্টিটা কেন হবে? অক্সিডেশন সৃষ্টিটা হবে যখন সলিউশন প্রেসার ইজ গ্রেটার দ্যান অসমোটিক প্রেসার। সলিউশন প্রেসার যদি অসমোটিক প্রেসারের বেশি হয়, দেখো সলিউশন প্রেসার মানে কি? কোনো পরমাণুর আয়নে পরিণত হওয়ার প্রবণতা। আর অভিস্রবণ চাপ মানে কি? কোনো আয়নের পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা। কারণ দেখো ওইখানে ওই সলিউশনের মধ্যেও তো Zn2+ ছিল, কারণ সলিউশনটা তুমি জিঙ্ক সালফেট নিয়েছিলে, তো সলিউশনের মধ্যে Zn2+ ছিল, এবং সেই Zn2+টা দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানেও তো Zn2 পরিণত হতে পারতো। তাহলে কিন্তু এইটা কি? এটা হচ্ছে অভিস্রবণ চাপ। এইটা যেহেতু মানে অর্থাৎ কোনো আয়নের পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা, কোনো আয়নের পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা হচ্ছে অভিস্রবণ চাপ। এই অভিস্রবণ চাপটা আর এইটার মধ্যে কে জিতবে এখানে? অবশ্যই এখানে এইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমি করছি, এটা হচ্ছে দ্রবণ চাপ, সলিউশন প্রেসার, এটা হচ্ছে সলিউশন প্রেসার, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে অসমোটিক প্রেসার ওপি। তাহলে এখানে দ্রবণ চাপ আর সলিউশন মানে এসপি, দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপের মধ্যে কে জিতবে? অবশ্যই দ্রবণ চাপ জিতবে। দ্রবণ চাপ জিতবে বলে এই রিয়াকশনটাই তোমার ঠিক হবে, এই রিয়াকশনটাই ক্ষেত্রে জিতবে, এই রিয়াকশনটাই ঠিক হবে। সুতরাং এখানে যদি দ্রবণ চাপ এসপি যদি গ্রেটার দ্যান ওপি হয়, মানে সলিউশন প্রেসার, দ্রবণ চাপ যদি অভিস্রবণ চাপের থেকে বেশি হয়, তাহলে কিন্তু সেই তড়িৎদ্বার থেকে আয়ন কিন্তু নির্গত হয়ে দ্রবণে আসবে। ক্লিয়ার? তাহলে এইটা গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে এদিকটা কি হচ্ছে? কপারের ক্ষেত্রে কি হচ্ছে? কপারের ক্ষেত্রে Cu2+, এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানে কিন্তু পরিণত হচ্ছিল Cu-তে পরিণত হচ্ছিল। Cu2+টা দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu-তে পরিণত হচ্ছিল। এবং এক্ষেত্রে তো আরেকটা প্রবণতাও থাকবে, এক্ষেত্রে আরেকটা প্রবণতা মানে কপারের দণ্ড থেকে দুটো ইলেকট্রন ত্যাগ হয়ে Cu2+ রূপে দ্রবণে আসতে পারতো, এটাও প্রবণতা থাকতো। তো Cu2+ এইটাকে কি বলবো? দ্রবণের কোনো আয়নের পরমাণুতে পরিণত হওয়ার প্রবণতা হচ্ছে, এটা হচ্ছে কি বলবো? অভিস্রবণ চাপ ওপি, অসমোটিক প্রেসার। আর এইটা কি? এটা হচ্ছে সলিউশন প্রেসার, এইটার প্রবণতাকে বলে সলিউশন প্রেসার। তো এইটাতে কে জিতবে? আমরা কি এই রিয়াকশন দেখাবো না এই রিয়াকশন দেখাবো? কোন রিয়াকশন দেখাবো? অসমোটিক প্রেসারের ক্ষেত্রে জিতবে। যদি অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেসার যদি সলিউশন প্রেসারের থেকে বেশি হয়, তাহলে কিন্তু এই রিডাকশন ক্যান হ্যাপেন, রিডাকশন ঘটনাটা ঘটবে, এবং এখানে আমরা কি রিডাকশন পাবো? রিডাকশন, মানে রিডাকশন পোটেনশিয়াল কিন্তু আমরা পাবো, যেটাকে আমরা রেট বলে প্রকাশ করব। নিশ্চয়ই বুঝতে পারলে আমি কি বলতে চাইছি, যে অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালটা কেন সৃষ্টি হচ্ছে। অক্সিডেশন পোটেনশিয়াল যখন সৃষ্টি হবে তখন দ্রবণ চাপটা বেশি থাকবে, সলিউশন প্রেসার ইজ গ্রেটার দ্যান অসমোটিক প্রেসার। আর যখন রিডাকশন পোটেনশিয়াল সৃষ্টি হবে তখন কিন্তু রিডাকশন যে পোটেনশিয়াল যখন সৃষ্টি হবে তখন কিন্তু অসমোটিক প্রেসার ইজ গ্রেটার দ্যান সলিউশন প্রেসার, পরস্পর বিপরীত দিকে কাজ করছে। তো সেই কারণেই ঘটনাটি ঘটছে। তাহলে এইভাবেই কিন্তু তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হচ্ছে। এবং একটা কথা তোমাদের জেনে রাখতে হবে, যে এখানে যদি সলিউশন প্রেসার ইজ ইকুয়াল টু অসমোটিক প্রেসার হয়, সলিউশন এসপি যদি ইকুয়াল টু অভিস্রবণ চাপের অসমোটিক প্রেসার হয়, তাহলে কিন্তু ওই দ্রবণের ওই তড়িৎদ্বারের কোনো কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভবের কিন্তু সৃষ্টি হবে না।
অর্থাৎ নো ইলেকট্রোড পোটেনশিয়াল। সলিউশন প্রেসার যদি এর হয় তাহলে নো ইলেকট্রোড পোটেনশিয়াল, কোনো তড়িৎদ্বার বিভবের সৃষ্টি কিন্তু সেখানে হবে না, কোনো তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে না। তো এই তিনটে কন্ডিশনে কিন্তু এই ঘটনাটি ঘটে থাকে। তো এইভাবেই তোমরা কিন্তু এখানে আলোচনা করবে যে কোনো কি কারণের জন্য এটা ঘটবে। এবং একটা কথা জেনে রাখবে সবসময় যে এখানে এই যে ই অক্স আর ই রিডাকশন লিখেছি, এই ই অক্সিডেশন আর ই রিডাকশন হচ্ছে পরস্পর বিপরীত। দেখো ই অক্সিডেশন ইজ ইকুয়াল টু মাইনাস ই রিডাকশন, ঠিক বিপরীত রাশি। বা তুমি ই রিডাকশন ইজ ইকুয়াল টু মাইনাস ই অক্সিডেশন, ঠিক বিপরীত ঘটনাই তো ঘটছে। যেমন ধরো এই জায়গাটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ই রিডাকশন করেছিলাম। তো এই জায়গাটার ক্ষেত্রে কি করেছিলাম, ই রিডাকশন। তো ই রিডাকশন, এটা তো ই রিডাকশন মানে এটা কি বিজারণ বিভব, ই রিডাকশন মানে বিজারণ বিভব, মানে রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন বিজারণ বিভব। তো বিজারণ বিভবের ঠিক বিপরীত ঘটনাটা তো এখানে হচ্ছে। তাহলে রিডাকশন পোটেনশিয়ালের ঠিক বিপরীতটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল। কোনো একটা ধরো কপারের ক্ষেত্রে কপারের রিডাকশন পোটেনশিয়ালের মান হচ্ছে +0.76। যদি কপারের ক্ষেত্রে কপারের রিডাকশন পোটেনশিয়ালের মান মানে ই রিডাকশনের মান হচ্ছে 0.76 ভোল্ট, এটা পাওয়া যায় 0.76 ভোল্ট। রিডাকশন পোটেনশিয়াল মানে কি, রিডাকশন পোটেনশিয়াল মানে গেইন করবে, মানে এই জায়গাটায় যদি কপার যদি থাকে, এইরকম যদি সিস্টেম হয় তাহলে কিন্তু একটা যে ভোল্টটা পাওয়া যাবে সেই ভোল্টটাকে আমরা বলবো 0.76 ভোল্ট, ভোল্টেজটা পাওয়া যাবে। এবার দেখো রিডাকশন, যেহেতু কপারে যদি অক্সিডেশন হয় তাহলে কি হবে, অক্সিডেশন পোটেনশিয়াল যদি হয় তাহলে কি হবে, জাস্ট এর উল্টো রাশিটা -0.76 ভোল্ট, এটা হচ্ছে অক্সিডেশন টার্মটা। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা তৈরি করলাম, এইটা তো নিশ্চয়ই বুঝতে পারলে যে ই রিডাকশন মাইনাস হচ্ছে ই অক্সিডেশন। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এই যদি জিঙ্ককে আমরা যদি এবার তো আমরা ওই আলাদা আলাদাভাবে করার থেকে এবার আলাদা আলাদাভাবে করেছি এবার আমরা জুড়ে দিয়ে আমরা ড্যানিয়েল সেল তৈরি করলাম। সেই সেলের ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল তৈরি করলাম। গ্যালভানিক সেল ড্যানিয়েল সেলকে দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করেই তো আমরা এটা তৈরি করেছিলাম, যে জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্কের মধ্যে দেখালাম, জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্কের মধ্যে থাকলে অক্সিডেশন পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে, আর কপার সালফেটের মধ্যে কপার যদি ডোবানো তাহলে রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভবের সৃষ্টি হচ্ছে। এবার আমরা যদি ওই দুটোকে যদি আমরা জুড়ে দিয়ে মানে এদিকে জিঙ্ক মানে সেট আপটা যদি করে নিয়ে আমরা যদি টোটাল সেলটার যদি আমরা খুঁজতে যাই, টোটাল সেলটা যদি মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, টোটাল সেলটার ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি, তড়িৎচালক বল মানে কত তড়িতের সৃষ্টি হচ্ছে, বা ইলেকট্রোমোটিভ ফোর্সের বা কত টোটাল বিভবটা যদি খুঁজতে চাই, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ই সেল। অর্থাৎ ধরো এই গ্যালভানিক সেল বা গ্যালভানিক সেলের মধ্যে ড্যানিয়েল সেল হচ্ছে টোটাল ই সেলটা খুঁজতে চাই, তাহলে কি হবে দেখো, এই বাঁ দিকে কি সৃষ্টি হচ্ছে, বাঁ দিকে অ্যানোড সৃষ্টি হচ্ছে ই অক্সিডেশন, এই অক্সিডেশন জনিত অক্সিডেশন পোটেনশিয়াল, আর ডান দিকে কি সৃষ্টি হচ্ছিল, ই রিডাকশন। এই দুটো যোগ করে দিলেই আমরা কিন্তু ই সেলের মান পেয়ে যাব। এই দুটো যোগ করে দিলেই অক্সিডেশন আর রিডাকশন যোগ করে দিলেই আমরা কিন্তু ই সেলের মান পেয়ে যাব, একদম নিশ্চিত। এবং ই সেলের মান যেহেতু অক্সিডেশন আর রিডাকশন পোটেনশিয়াল যোগ করে দিলেই আমরা ই সেলের মান পেয়ে যাবো, কারণ বাঁদিকে যখন সেলটা যখন তৈরি হয়েছে, এবং এই ই সেলটাকে আমরা বলবো তড়িৎচালক বল। ই সেল হচ্ছে তড়িৎচালক বল, অর্থাৎ ওই যে সেলটা তৈরি হচ্ছে ওই সেলটার তড়িৎচালক বলের পরিমাণ কত, তড়িৎচালক বল হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। ঠিক আছে, আচ্ছা ই অক্সিডেশনটা কার হচ্ছে, ই অক্সিডেশনটা হচ্ছে কার, অ্যানোডের। আমি এখানে অ্যানোড লিখতে পারি, ই অক্সিডেশন অ্যানোড। ই রিডাকশন কার হচ্ছে, রিডাকশন হচ্ছে ক্যাথোড, ক্যাথোডের প্রকাশ হচ্ছে, রিডাকশন হচ্ছে ক্যাথোড, এরকম ভাবে করতে পারি। এবার দেখো আমি ইউপ্যাক সবসময় বলছে যে ই সেলের মানটা বার করতে হবে রিডাকশন পোটেনশিয়াল দিয়ে, বিজারণ বিভবের মান দিয়ে কিন্তু ই সেলের মানটা বার করার ওনারা নির্ধারণ দিয়েছেন। ইউপ্যাক IUPAC মানে সেই নিয়ামক সংস্থা, যে নিয়ামক সংস্থা বলছেন যে এই যে ই সেল অর্থাৎ কোষের যে তড়িৎচালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স সেটা বার করতে হবে সবসময় রিডাকশন পোটেনশিয়ালটা থাকবে। তো রিডাকশন পোটেনশিয়াল দিয়ে কিন্তু বার করতে হবে। তো রিডাকশন পোটেনশিয়াল দিয়ে বার করতে হবে না, আমি এখানে চেঞ্জ করে নেবো আমাদের পছন্দ মতো। তো আমরা কি জানি, এই যে অক্সিডেশন পোটেনশিয়াল ই অক্স এটা হচ্ছে অ্যানোড। তো এখানে যদি আমি মাইনাস দিই তাহলে ই অক্স সমান মাইনাস ই
ই রিডাকশন অফ অ্যানোড। আমরা একটু আগে বললাম না যে অক্সিডেশন এবং রিডাকশন পরস্পর বিপরীত রাশি। তো অক্সিডেশনে যদি অ্যানোড হয় তাহলে এখানে ই রিডাকশন মানে মানে আমরা বিজারণ বিভবের মানটা ঠিক তাই নেগেটিভ হবে। ই রিডাকশন অফ অ্যানোড এটা করতে পারি, এবং এইটা যদি করতে পারি এখানে দেখো এবার ই সেলের মানটা আমরা বার করবো কিভাবে, দেখো ই সেলের মানটা এখান থেকে আমরা বার করতে পারি কিরকম ভাবে, তাহলে ই সেলের মানটা কি হবে, ই সেল ইজ ইকুয়াল টু আমি এটাকে প্রথমে লিখছি যে ই রিডাকশন ই রেট ই রিডাকশন কার, ক্যাথোডের। ই রিডাকশন হচ্ছে কার, ক্যাথোডের, এটা লিখলাম। আর এইদিকে ই অক্সিডেশনের জায়গায়, ই অক্সিডেশন অ্যানোডের জায়গায় আমি এটা লিখতে পারি, তাহলে ই রিডাকশন অ্যানোড এটা লিখতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু ইউপ্যাক্ট ফর্মুলা অনুযায়ী, ইউপ্যাক্ট যেটা বলছে সেই অনুযায়ী কিন্তু আমরা রিডাকশন পোটেনশিয়াল দিয়ে, বিজারণ বিভব দিয়ে কিন্তু আমরা এই টোটাল কোষের তড়িৎচালক বলের মানটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। যে কোনো কোষের তড়িৎচালক বল সমান কি, ই রিডাকশন ক্যাথোড মাইনাস ই রিডাকশন অ্যানোড। অর্থাৎ আমি এখানে এটাই করতে পারি যে ই ক্যাথোড আমি শর্ট ফর্মে লিখতে পারি, আচ্ছা ই ক্যাথোড না, আমি এখানে ই রিডাকশন মাইনাস ই রিডাকশন, আচ্ছা ই রিডাকশন ক্যাথোড মাইনাস ই রিডাকশন অ্যানোড। তোমাদের বইতে এরকম ফর্মেই দেওয়া আছে, ই রিডাকশন ক্যাথোড মাইনাস ই রিডাকশন অ্যানোড। আমি বইয়ের ফর্মেই করতে চাইছিলাম, দেখি বইয়ের ফর্মে কি দেওয়া আছে সেটা একটু দেখে নিই। বইয়ের ফর্ম ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, হ্যাঁ তোমাদের বইয়ের ফর্মে জাস্ট এটা দেওয়া আছে যে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এখানে কিন্তু সবসময় কিন্তু বিজারণ বিভবের মান কিন্তু দেওয়া আছে, মানে এখানে ই রিডাকশন ক্যাথোড মানে ই ক্যাথোড এটা কিন্তু বিজারণ বিভব ইউপ্যাক্ট তথ্য অনুযায়ী, আর ই অ্যানোড মানে অ্যানোডের বিজারণ বিভবের মানটা কিন্তু দেওয়া আছে। তো ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভব যদি মাইনাস করো তাহলে কিন্তু তুমি ওই কোষের তড়িৎচালক বল অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ কতটা কারেন্ট প্রবাহিত হবে সেটা কিন্তু তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। অর্থাৎ এখানে যেটা আমি আলটিমেট যেটা আমি পেলাম সেটা কি, সেটা হচ্ছে দেখো আলটিমেট যেটা আমি পেলাম সেটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি যে ই সেল অর্থাৎ কোনো কোষের তড়িৎচালক বল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এখানে সবসময় মনে রাখতে হবে যে এখানে ইটা হচ্ছে বিজারণ বিভব, সবসময় বিজারণ বিভব, সবসময় ইউপ্যাক্ট কিন্তু এরমভাবেই বলেছে এটা বিজারণ বিভব। ই হচ্ছে মানে এইখানে যে ই ব্যবহার করবো সেটা হচ্ছে বিজারণ বিভব, এই ক্ষেত্রে ই যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বিজারণ বিভব। আর যদি তোমাদের এইটাকেও যদি মনে রাখতে পারো তাহলে হবে ই রিডাকশন ক্যাথোড ই রিডাকশন অ্যানোড, অর্থাৎ ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। আবার আমরা আমরা দেখো আমরা এরকমভাবে করতে পারি যে ক্যাথোডটা কোন দিকে দেখানো হয়, ক্যাথোডটা দেখানো হয় রাইট সাইডে। কোন একটা সেলের কোন দিকে ক্যাথোড দেখানো হয় রাইট সাইডে, তাহলে এটাকে আমরা করতে পারি ই রাইট মাইনাস ই অ্যানোডটা কোন দিকে, লেফটে, তো ই রাইট মাইনাস ই লেফট এরকমভাবে আমরা দেখানো যেতে পারে, ই রাইট মাইনাস ই লেফট এরকমভাবেও কিন্তু আমরা দেখাতে যেতে পারি। সুতরাং এইভাবেই কিন্তু আমরা এই ই সেলের ক্যালকুলেশন করবো। জাস্ট ক্যাথোডে অ্যানোডে যে পদার্থগুলো আছে সেই পদার্থের বিজারণ বিভবটা আমরা ক্যালকুলেশন করব। বিজারণ বিভবের মানটা তোমাদের ডেটাটা দেয়া থাকবে, তো সেই ডেটাটা থেকে এখানে ক্যাথোড থেকে অ্যানোড তোমার ক্যাথোড অ্যানোড শনাক্ত করতে হবে, অঙ্ক করলে পরিষ্কার হয়ে যাবে। ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভবটা যদি বাদ দিই তাহলে কিন্তু টোটাল কোষের তড়িৎচালক বলটা কিন্তু আমরা পেয়ে যাব। আর তড়িৎচালক বলের একটা সংজ্ঞা, তড়িৎচালক বল হচ্ছে দেখো মুক্ত বর্তনীতে থাকা অবস্থায় কোনো গ্যালভানীয় কোষে তড়িৎদ্বয়ের বিভব পার্থক্যকে ওই গ্যালভানীয় কোষে তড়িৎচালক বল বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। এই তড়িৎচালক বলকে ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে তড়িৎচালক বল। সুতরাং এই জায়গাটা তোমাদের খুব ভালো করে করতে হবে। এবং এই ইলেকট্রোমোটিভ ফোর্সকে এখানে দেখো ইলেকট্রোড পোটেনশিয়াল যে আমরা আলোচনা করছিলাম, ইলেকট্রোড পোটেনশিয়াল, এই ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে দেখো এটা খুব ইন্টারেস্টিং আলোচনাটা আমাদের করতে হবে যে এখানে যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা আমরা পেয়েছি সেই ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা দুরকমভাবে ক্যালকুলেশন করে থাকি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ওয়েতে। অর্থাৎ ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা দুরকম, এই ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা যেটা পাচ্ছি এই ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা দুরকমভাবে ক্যালকুলেশন করে থাকি, একটা স্ট্যান্ডার্ড ওয়েতে একটা স্ট্যান্ডার্ড মানে কি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশন করে থাকি,
স্ট্যান্ডার্ড, তাই মানে হচ্ছে আদর্শ, আদর্শ জাতীয় স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। একটা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল হিসেবে ক্যালকুলেশন করে থাকি স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, যেখানে সবগুলি স্ট্যান্ডার্ড থাকবে ইলেকট্রিক পোটেনশিয়ালকে ক্যালকুলেশনটা। আর একটা ক্যালকুলেশন করে থাকি নন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, এটাকে আমরা নন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল হিসেবে ক্যালকুলেশন করে থাকি, পোটেনশিয়াল হিসেবে ক্যালকুলেশন করে থাকি। একটা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, একটা নন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল হিসেবে ক্যালকুলেশন করে থাকি। স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, আমরা ইলেকট্রোড পোটেনশিয়ালকে স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালকে ক্যালকুলেশন করব কিসে? স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালকে ক্যালকুলেশন যখন করব তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড জিনিস থাকবে। স্ট্যান্ডার্ড জিনিস থাকবে মানে টেম্পারেচার সেখানে স্থির থাকবে, তোমার সেখানে প্রেসার ঠিক থাকবে, এবং সেখানে তোমার দ্রবণটার যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন ঠিক থাকবে, সেটাকে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বলবো। এবং তখন সেখানে স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালে টেম্পারেচার, এখানে টেম্পারেচার কত হবে? টেম্পারেচারটাকে আমরা মেনে চলবো 298 কেলভিন, এটা টেম্পারেচার 298 কেলভিন। প্রেসার কত? প্রেসারটাকে আমরা মেপে ধরবো 1 atm প্রেসার। আর সলিউশনের যে কনসেন্ট্রেশনটাকে আমরা কি ধরবো? 1 মোলার, অর্থাৎ 1 মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণ ধরে ক্যালকুলেশন করব। এবং তখন যখন এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল যখন আমরা পাবো তখন আমরা তাকে বলবো, তখন সেটাকে বলবো প্রমাণ বিজারণ বিভব। এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল সবসময় তো আমরা বিজারণ বিভব ধরে ক্যালকুলেশন করবো, ইউপ্যাক বলেছে বিজারণ বিভব ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে তখন যখন স্ট্যান্ডার্ড ওয়েতে যখন আমরা এই বিজারণ বিভবটাকে বার করবো, এই কোনো কোষের বিজারণ বিভবটাকে বার করবো, তখন সেটাকে বলবো স্ট্যান্ডার্ড, অর্থাৎ কি প্রমাণ বিজারণ বিভব। তখন এইটাকে বলবো প্রমাণ বিজারণ বিভব। যদি ধরো ওই যে আমি ক্যালকুলেশনটা করলাম, ধরো জিঙ্কের মধ্যে, জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক দণ্ড ডুবিয়ে, বা কপার সালফেটের মধ্যে কপার দণ্ড ডুবিয়ে যে ক্যালকুলেশনটা করলাম, সেই ক্যালকুলেশনটা যখন বিজারণ বিভব ক্যালকুলেশন করছি, ওখানে তো ধরো জিঙ্কের ক্ষেত্রে জারণ বিভব ক্যালকুলেশন হলো, আর ওর ক্ষেত্রে বিজারণ বিভব ক্যালকুলেশন হলো। তো জিঙ্কের ক্ষেত্রে জারণ বিভব হলেও যে জারণ বিভব যেটা পাচ্ছ সেটাকে উল্টে দিলেই বিজারণ বিভব ক্যালকুলেশন হয়ে যাবে। আর এই প্রমাণ বিজারণ বিভবটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। প্রমাণ বিজারণ বিভব যখন হবে তখন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হবে, এবং তখন সেখানে তাকে প্রকাশ করার জন্য E0 ব্যবহার করা হবে। E0 মানে এই স্ট্যান্ডার্ড অবস্থায় যদি তুমি ব্যবহার করো তখন E0টা ব্যবহার করা হবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আর এইখানে যখন নন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, মানে স্ট্যান্ডার্ড হতে যখন বার করবো না, তখন খুব একটা সমীকরণ দিয়ে আমরা ব্যবহার করবো, সেটাকে আমরা বলি নান্স সমীকরণ দিয়ে কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল বার করবো। নান্স সমীকরণ আমরা পরে শিখবো, আজকের লেকচারে নয়, পরের লেকচারে শিখবো যে নান্স সমীকরণের সাহায্যে আমরা কিভাবে নন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বলতে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড তেমন মেনটেন হবে না, অর্থাৎ এখানে টেম্পারেচার নট ইকুয়াল টু 298 হবে, বা তোমার প্রেসার নট ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার হবে, বা এখানে আমরা করি কনসেন্ট্রেশন নট ইকুয়াল টু 1 মোলার হবে। তখন কিন্তু আমরা নান্স সমীকরণ ব্যবহার করে আমরা কিন্তু বিক্রিয়াটা করতে পারবো। তো এই জায়গাটা নান্স সমীকরণটা নন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, মানে স্ট্যান্ডার্ড ওয়েতে না করে ব্যবহার করা যাবে সেই ইলেকট্রোড পোটেনশিয়ালটা, আর এখানে স্ট্যান্ডার্ড ওয়েতে ব্যবহার করে কিন্তু আমরা ইলেকট্রোড পোটেনশিয়ালটা ব্যবহার করব। সুতরাং এখানে তখন প্রকাশ করবো স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে E0। এবং দেখো আমরা সেই প্রথম দিকে যে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী করেছিলাম, সেই রিঅ্যাকশন শ্রেণীতে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দিয়ে কিন্তু আমরা করেছিলাম, অর্থাৎ এইটার কন্ডিশনটা মেনটেন করে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়ালটা কিন্তু ক্যালকুলেশন করা হবে। এবং এক্ষেত্রে তখন এইখানে ই সেলটা তখন কি দাঁড়াবে দেখো, তখন স্ট্যান্ডার্ড ওয়েতে যখন করি প্রমাণ তড়িৎচালক বল, তখন E0 সেল, অর্থাৎ E0 এখানে জিরোটা যখন ব্যবহার করছি তখন এটা কিন্তু আমি বলবো এটাকে প্রমাণ তড়িৎচালক বল। যখন আমরা স্ট্যান্ডার্ড মানে যখন আমরা এই কন্ডিশনগুলো ব্যবহার করছি তখন আমরা প্রমাণ তড়িৎচালক বল E0 সেল। এটা তখন ই সেল হচ্ছে যে কোনো কন্ডিশন ই সেল, আর E0 সেল মানে প্রমাণ অবস্থা। E0 সেল ইজ ইকুয়াল টু, এখানেও E0 ই নট ক্যাথোড, অর্থাৎ ক্যাথোডের স্ট্যান্ডার্ড অবস্থা রিডাকশন পোটেনশিয়াল, মাইনাস E0 অ্যানোড, অর্থাৎ অ্যানোডের স্ট্যান্ডার্ড অবস্থায় রিডাকশন পোটেনশিয়াল। তো এই ফর্মুলাটা কিন্তু আমরা কাজে লাগাবো, এটা তো স্ট্যান্ডার্ড ওয়েতে, আর এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড মানে যে কোনো ইন জেনারেল। আর যখন এটাকে E0 ক্যাথোডটা, মানে এখানে যে ক্যাথোডে যেটা ব্যবহার হচ্ছে আমাদের এক্ষেত্রে কি ব্যবহার হয়েছিল, কপার ব্যবহার হয়েছিল ক্যাথোডে।
তো কপারের ক্ষেত্রে আমরা কি করবো, কপারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ওয়েতে যদি ক্যালকুলেশনটা করি, স্ট্যান্ডার্ড ওয়েতে মানে 298 কেলভিন, 1 অ্যাটমসফিয়ার, 1 মোলার ওই কপার সালফেটের দ্রবণ, সেক্ষেত্রে যে বিজারণ বিভবটা পাবো সেই বিজারণ বিভবটা থেকে অ্যানোডের ওই স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশনের যে বিজারণ বিভবটা পাবো সেটা মাইনাস করলেই আমরা কিন্তু প্রমাণ অবস্থা ওই কোষে তড়িৎচালক বলের মানটা পেয়ে যাবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে ব্যবহার করবো। সুতরাং এই নন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল আমরা পরে আলোচনা করব, এবং স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা যেটা করা হয় সেটা হচ্ছে কার রেসপেক্টে করা হয়। দেখো স্ট্যান্ডার্ড আরেকটা জিনিস বলে দিই, স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা যখন ব্যবহার করা হয়, আমরা পৃথিবীতে যে কোনো জিনিসই আমরা কিন্তু কারো রেসপেক্টে ব্যবহার করে থাকি। মানে ধরো কোনো জিনিসের ওজন কত, একটা জিনিসের ওজন 70 কেজি, কার মানে 70 কেজি ওজনটা হয়েছে, 70 কেজি ওজনটাকে কার সাপেক্ষে 70 কেজি, রিলেটিভ, মানে সবসময় রিলেটিভ। যে আমাদের কোনো একটা কেউ ঠিক করে দিয়েছে যে 1 কেজি ওজন হচ্ছে এইটা, এটা 70 গুণই হচ্ছে 70 কেজি। তেমনি এখানে যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বার করবো তা তো কারো একটা রিলেটিভ, মানে কারো সাপেক্ষে তো এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা ব্যবহার করব। এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল মানে প্রমাণ তড়িৎদ্বার যে বিভব, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তো নন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল করো, নন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল করলে সুবিধা হবে। এই যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ব্যবহার করব, নিশ্চয়ই কারো সাপেক্ষে ব্যবহার করব, কারো সাপেক্ষে। কাকে আমি প্রামাণ্য জিনিস হিসেবে ধরবো, এটার ক্ষেত্রে প্রামাণ্য জিনিস হিসেবে ধরবো এটা হচ্ছে হাইড্রোজেন। মানে এখানে আমরা করবো এখানে স্ট্যান্ডার্ড SHE, আমরা তো সেখানে প্রথম লেকচারেও বলেছিলাম, প্রথম বা দ্বিতীয় লেকচারে বলেছিলাম SHE পুরো কথা কি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটাকে আমরা ধরেছিলাম, এটাকে কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা ক্যালকুলেট করা হয়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা কি। আজকে এই পর্যন্ত আমরা শিখবো যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা কি। এর পরের লেকচারে আমরা জানবো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড দিয়ে কি করে অন্য পদার্থে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালকুলেশন করা হয়। আজকে আমরা এখানেই ক্যালকুলেশন শেষ করব যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা কি, এইটা আমরা কিন্তু করে আমাদের আজকের লেকচার শেষ করব। দেখো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আমরা তাহলে আলোচনা যেটা করব SHE বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো নিশ্চয়ই বুঝতে পারলে যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন SHE বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এইটা কি। প্রথমত এটা মনে রাখতে হবে যে এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড অবশ্যই কিন্তু একটা গ্যাসিয়াস ইলেকট্রোড। এটা কিন্তু একটা গ্যাসীয় ইলেকট্রোড। গ্যাসীয় তড়িৎদ্বার। এবং এই গ্যাসীয় তড়িৎদ্বারের মধ্যে কোন গ্যাস থাকবে, অবশ্যই হাইড্রোজেন গ্যাস থাকবে। এখানে কোনো ধাতুর তড়িৎদ্বার হবে না, এটা গ্যাসীয় তড়িৎদ্বার হিসেবে কিন্তু একটা থাকবে। এটা কোন গ্যাস থাকবে, এটা কিন্তু হাইড্রোজেন গ্যাস থাকবে। এবং তুমি এখানে সলিউশন হিসেবে কি নেবে, সলিউশন হিসেবে নেবে সেই H+ আয়ন সমন্বিত দ্রবণ। আমি সেটাই তো বলেছি যে কোনো একটা তড়িৎদ্বার বিভব কোথায় ক্যালকুলেশন করা হয়, তড়িৎদ্বার বিভব ক্যালকুলেশন করা কোনো একটা মেটালকে তার আয়ন সমন্বিত লবণের দ্রবণে ডুবিয়ে ক্যালকুলেশন করা হয়। তো এক্ষেত্রে স্ট্যান্ডার্ড গ্যাসীয় ইলেকট্রোড হিসেবে হাইড্রোজেনকে নিচ্ছি, কোনো ধাতু নয় কিন্তু, অধাতু। কিন্তু এখানে যে দ্রবণটার মধ্যে ডোবাবো সেই দ্রবণটার মধ্যে অবশ্যই H+ আয়ন সমন্বিত দ্রবণ হবে, আগের মতোই কনসেপ্ট। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে H+ আয়ন সমন্বিত সলিউশন ব্যবহার করবো। H+ আয়ন সমন্বিত সলিউশন আমরা ব্যবহার করবো। এবং H+ আয়ন সমন্বিত সলিউশন যেটা ব্যবহার করব সেটার ক্ষেত্রে এবং এই কন্ডিশনটা হবে। এবং এক্ষেত্রে টেম্পারেচার কত হবে, টেম্পারেচার স্ট্যান্ডার্ড যখন ব্যবহার করবো তখন টেম্পারেচার 298 কেলভিন। আচ্ছা, প্রেসার কত হবে, প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখানে কার প্রেসার ধরা হবে, এখানে হাইড্রোজেন গ্যাস, তো হাইড্রোজেন তো গ্যাস হিসাবে আছে, তাহলে গ্যাসের প্রেসার এখানে 1 atm হবে, গ্যাসের প্রেসারটা 1 atm। আর এখানে H+ সলিউশন, এটার কনসেন্ট্রেশন কত হবে, H+ সলিউশনের কনসেন্ট্রেশনটা হবে 1 মোলার। অর্থাৎ এখানে যে H+ আয়ন সলিউশনটা নেবো এটা কিন্তু 1 মোলার। এটাই তো মানে স্ট্যান্ডার্ড ওয়েতে এটাই হয়েছিল। 1 মোলার মানে কি, আমরা পড়েছিলাম মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে 1 মোলার বলবো। সুতরাং এই ওয়েতে কিন্তু আমরা ক্যালকুলেশন করবো। এবার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেনশিয়ালটা কি, SHE, সেটা একটু আমরা একটা ফরম্যাট আঁকার চেষ্টা করি। এখানে কি করা হয়, এখানে একটা এরকম একটা পাত্র নেওয়া হয়। তো পাত্রের মধ্যে এই একটা সলিউশন নেওয়া হবে, সলিউশন H+ আয়ন সমন্বিত সলিউশন। তো H+ আয়ন সমন্বিত সলিউশন মানে আমি HCl নিতে পারি।
তো HCl যদি ব্যবহার করি তাহলে এখানে দেখো H প্লাস আয়ন পাচ্ছি, H প্লাস Cl মাইনাস, এবং এই HCl এর গাঢ়ত্ব কত নেবো 1 মোলার। তাহলে 1 মোলার যদি নিই তাহলে H প্লাস আয়নের গাঢ়ত্বটাও 1 মোলার হবে। এটাই তো স্বাভাবিক যে HCl এর H প্লাস আয়নটা কোথা থেকে এসেছে, HCl পদার্থ থেকে এসেছে, তাহলে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত হবে 1 মোলার। তাহলে এইখানে যে আমি এখানে যে দ্রবণটা রেখেছি সেই দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে, এখানে H প্লাস আয়ন সমন্বিত দ্রবণ আছে। এবং এখানে তোমাকে এখানে একটা চেম্বার তৈরি করতে হবে। এই চেম্বার, এখানে একটা চেম্বার তৈরি করা থাকবে, এই চেম্বারের মধ্যে চেম্বার তৈরি করা থাকবে, এবং চেম্বারের মধ্যে, এবং এখানে চেম্বার তৈরি করা থাকবে, এই চেম্বারের মধ্যে তুমি কিন্তু এখানে হাইড্রোজেন গ্যাসকে তুমি পাঠাবে, এটা হাইড্রোজেন গ্যাসটাকে তুমি পাঠাবে এবং হাইড্রোজেন গ্যাসকে ভেতরের দিকে পাঠাবে। এটা হচ্ছে তোমার ইলেকট্রোড তৈরি হয়েছে, হাইড্রোজেন গ্যাসকে এটার দিকে পাঠাবে এবং এখানে হাইড্রোজেন গ্যাসকে ইলেকট্রোড এখানে পাঠাবে এবং হাইড্রোজেন গ্যাসের প্রেসার কত মেনটেন করবে 1 অ্যাটমসফিয়ার প্রেসার মেনটেন করবে। এবং এইখানে একটা প্ল্যাটিনামের একটা ছোট টুকরো এখানে থাকবে, প্ল্যাটিনামের টুকরো, এবং এই প্ল্যাটিনাম টুকরোটাকে একটা কিন্তু তার দিয়ে মানে কোনো কন্ডাকশন তার দিয়ে মানে কপারের তার দিয়ে এখানে যুক্ত থাকবে। এটা হচ্ছে প্ল্যাটিনামের একটা খণ্ড, প্ল্যাটিনাম খণ্ড। এই প্ল্যাটিনাম খণ্ডটা এখানে রাখা, প্ল্যাটিনাম খণ্ড। এই প্ল্যাটিনাম খণ্ডটা কেন রাখা হলো, এবং এটা একটা ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে কিন্তু এর সঙ্গে রাখা থাকবে। এই প্ল্যাটিনাম খণ্ডটা কেন রাখা হলো, এই প্ল্যাটিনাম খণ্ডটা রাখা হলো এই কারণেই যে এখানে যে H প্লাস এবং H প্লাস আয়ন এবং এখানে যে H2 গ্যাস যেটা প্রবেশ করছে তার মধ্যে সংযোগ স্থাপন করবে এই প্ল্যাটিনামটা। কারণ এখানে যদি পুরোটাই যদি কাঁচের হয়ে তাহলে সংযোগ স্থাপন করতে পারবে না। তো এখানে যদি প্ল্যাটিনামটাকে যদি এখানে রেখে দেওয়া হয় তাহলে এখানে প্ল্যাটিনামটাকে রেখে দিলে কি হবে, এই প্ল্যাটিনামটা এই গ্যাসটা ভেতরে ঢুকছে, এই গ্যাস আর ভেতরে এদিকে দ্রবণটা আছে, দ্রবণটা H প্লাস আয়ন সমন্বিত, সুতরাং এখানে H2 গ্যাস আর এখানে H প্লাস দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করবে প্ল্যাটিনাম খণ্ডটা। এবং এইভাবেই কিন্তু আমরা এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আমরা কিন্তু এইভাবেই তৈরি করে থাকি। এবং এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে, সাংকেতিক প্রকাশ, যে প্রকাশটা কীভাবে করবো, এই প্রকাশটা এরকমভাবে করতে হবে যে এই SH এর প্রকাশ মানে SH কে তুমি কীভাবে প্রকাশ করবে এটা দেখালেই বুঝতে পারবে যে এখানে SH বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আছে। প্রথমে দেখো এখানে প্ল্যাটিনামটাকে রাখলাম, প্ল্যাটিনামটাকে দিয়ে স্ল্যাশ দিয়ে এখানে আমরা করছি H2 হাইড্রোজেন গ্যাস ফর্মে আছে, এবং এর প্রেসার কত, এর প্রেসার লিখে দেবে 1 atm, এর প্রেসার লিখে দেবে 1 atm, হাইড্রোজেন গ্যাস 1 atm প্রেসারে আছে। এবং তারপরে এখানে একটা এরকম স্ল্যাশ দেবে, এই স্ল্যাশে এই প্ল্যাটিনাম, এই স্ল্যাশটা একটু অল্প হবে, ছোট হবে এই স্ল্যাশটা, আর এখানে একটু বড় স্ল্যাশ হবে, এই স্ল্যাশটা দিয়ে এখানে লিখবে H প্লাস মানে এই অ্যাকোয়াস, এটা অ্যাকোয়াস, এবং এই অ্যাকোয়াসের কনসেন্ট্রেশনটা কত, এই কনসেন্ট্রেশনটা হচ্ছে 1 মোলার, কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। তো এরকমভাবে তোমরা কিন্তু এইটাকে 1 মোলার হিসেবে এইটা যদি থাকে, কম বেশি বেশিরভাগ বইতে এরকম আছে, কিছু কিছু বইতে হয়তো একটু আলাদা আলাদা থাকতে পারে। তো এইটা যদি থাকে মানে এটা হচ্ছে অ্যাকোয়াস AQ, এটা হচ্ছে অ্যাকোয়াস AQ, এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে এইখানে কিন্তু আমাদের হাইড্রোজেন ইলেকট্রোডের কথাই বলা হয়েছে, মানে হাইড্রোজেন ইলেকট্রোডের কথাই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এবং এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের যে তড়িৎদ্বার বিভবের যে মানটা পাওয়া গেছে মানে এটা অ্যাজিউম করে নেওয়া হয়েছে যে এই হাইড্রোজেনের ই অক্সিডেশন বা ই রিডাকশন এর মানটা যেটা পাওয়া গেছে, সেই মানটা ই রিডাকশনের মানটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 0। এখানে যে মানটা পাওয়া গেছে বা মানটা অ্যাজিউম করে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে যে এই রিডাকশনের মান হচ্ছে 0 ভোল্ট, এই রিডাকশনের মান হচ্ছে 0 ভোল্ট। তাহলে অক্সিডেশনের মানটাও কত হবে, অক্সিডেশনের মানটাও তো ই রিডাকশনের ঠিক উল্টো, এই রিডাকশনের মান ঠিক উল্টোটাই তো অক্সিডেশনের মানটা হবে। তাহলে এখানে অক্সিডেশনের মানটাও কি হবে, অক্সিডেশনের মানটা হচ্ছে 0, এটা 0 ভোল্ট হবে, অক্সিডেশনের মানটা 0 ভোল্ট হবে। এবং দেখো এই H2 এইটা যদি ই অক্সিডেশনের মানটাও 0, এটা 0 ভোল্ট, আর ই রিডাকশনের মানটাও 0 ভোল্ট। এটাকে কিন্তু অ্যাজিউম করে ধরে নেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো ক্যালকুলেশনের মাধ্যমে পাওয়া গেছে তা না, এটাকে 0 ধরে নেওয়া হয়েছে। যদি এই সেট আপ হয়ে যায় তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল যে জেনারেট হবে, সেটার মানটা হচ্ছে 0। এর রেসপেক্টে আমরা অন্যান্য যে কোনো পদার্থের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা প্রমাণ বিজারণ বিভবটা আমরা বার করব, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড ওয়েতে বার করব, স্ট্যান্ডার্ড ওয়েতে মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমরা ব্যবহার করে বার করব।
তাহলে নিশ্চয়ই আজকে ইলেকট্রোড পোটেনশিয়াল নিয়ে অনেক কথা বললাম। ইলেকট্রোড পোটেনশিয়াল কেন জেনারেট হয়, বা ইলেকট্রোড পোটেনশিয়াল থেকে কীভাবে ইলেকট্রোড পোটেনশিয়াল কেন জেনারেট হয়, তার মধ্যে সলিউশন প্রেশার এবং অসমোটিক প্রেশার সবটা বলেছি। এবং ইলেকট্রন পোটেনশিয়ালকে কীভাবে ক্যালকুলেশন করবো, একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশন করবো, একটা নন স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশন করবো। আমরা যে পার্ট ক্যালকুলেশন করছি স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশন, এবং স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশনের মধ্যে আমরা টেম্পারেচারটাকে 298 কেলভিন রাখবো, প্রেশারটাকে 1 অ্যাটমসফিয়ার রাখবো, যে সলিউশনটাকে নেবো তার দ্রবণটার গাঢ়ত্বটাকে আমরা 1 মোলার হিসাবে কাউন্ট করবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশন। এবং স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেশনের মধ্যে কার সাপেক্ষে ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে কিন্তু আমরা ক্যালকুলেশন করবো অন্যান্য পদার্থের বিজারণ বিভব। একটা কথা মাথায় মনে রাখবে, সবসময় বিজারণ বিভব কথাটা কিন্তু মাথায় থাকবে, কারণ ইউপ্যাক বলে দিয়েছে বিজারণ বিভব দিয়ে ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য যখন আমরা ই সেল ব্যবহার করলাম, ই সেল ইজ ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। সবসময় ই ক্যাথোড, ই সি আর মাইনাস ই অ্যানোড। এই জন্য আমরা কিন্তু ই অ্যানোড, ওখানে ক্যাথোডের বিজারণ বিভব, অ্যানোডেও কিন্তু অ্যানোডেও যেটা হচ্ছে সেটা জারণ বিভব, কিন্তু তার ঠিক বিপরীত মানটা হচ্ছে যেটা পাওয়া যায় সেই মানটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের মানটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে সেই জন্য ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড সেটা হচ্ছে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা আমরা বিজারণ বিভব দিয়ে কিন্তু ক্যালকুলেশন করে আমরা গোটা কোষের যে মোট তড়িৎচালক বল বা মোট তড়িৎতাপ বিভবের ক্যালকুলেশনটা কিন্তু আমরা করে নিতে পারলাম। ই সেল কথাটা ব্যবহার হলো সাধারণ তড়িৎতাপ বিভব প্রকাশ করতে গেলে ই সেল বা তড়িৎচালক বল, সাধারণ তড়িৎচালক বল। আর ই নট সেল, ওপরে যখন ই নটটা ব্যবহার করা হচ্ছে তখন হচ্ছে প্রমাণ তড়িৎচালক বল। আর যখনই এখানে ই নট কথাটা দেখবে, ওপরে যখন নট কথাটা থাকবে, তখন প্রমাণ অবস্থায় তড়িৎচালক বল বা প্রমাণ অবস্থায় তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়ালের কথা বলা হয়েছে, সেটাই মনে করতে হবে। আর ইলেকট্রোড পোটেনশিয়ালে সবসময় বিজারণ বিভবের কথাটা ব্যবহার করা হবে। খুব ভালো করে এটা প্র্যাকটিস করো। এর পরের দিন আমরা জানবো যে এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে ব্যবহার করে কিভাবে অন্য পদার্থের রিডাকশন পোটেনশিয়াল ক্যালকুলেশন করা হয়। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা ভালো থেকো।